ত্রিপুরা কর্মচারী রিলেটেড বা সরকারি কর্মচারী রিলেটেড অনেকগুলা কেস বর্তমানে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আছে। তার মধ্যে অন্যতম হলো সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের ব্যাপারে যে কেসটা, যেটা হাইকোর্টে শিক্ষকদের ঐতিহাসিক জয় হয়েছিল। সেই জয়টা হয়তো রাজ্য সরকারের পছন্দ হয়নি বা সেই জয়টা হয়তো রাজ্য সরকার ভালোভাবে নেয়নি, তাই কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। এখানে রাজ্য সরকার নিয়ে গিয়েছে আমরা ডাইরেক্ট বলছি না, কিন্তু রাজ্য সরকারের যদি ইচ্ছা থাকতো তারা কিন্তু এই যে হাইকোর্টের রায়টা এটা কার্যকর করতে পারত। আমলাতান্ত্রিক সরকারে আমলারা যা বলবে তাই বর্তমান সময় হচ্ছে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কেস নিতে গেলে অর্থের প্রয়োজন বা টাকার প্রয়োজন, টাকাটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকাই যাচ্ছে। আমরা প্রতিদিন বাজার থেকে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো জিনিস কিনতে হলে, ব্র্যান্ডেড জিনিস কিনতে হলে কিন্তু ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সের টাকাটা সরকারের কোষাগারে পড়ে এবং সরকার বা আমলারা সেই টাকাটা খরচ করার জন্য হাইকোর্টের কেসগুলোকে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে। জানে যে সুপ্রিম কোর্টে গেলে হার হবে, গভর্নমেন্ট জিতবে না, তারপরেও সেখানে কোটি কোটি টাকার খরচ করে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে। এখানে কার বেনিফিট হচ্ছে, কার লাভ হচ্ছে তা বলা বাহুল্য। বর্তমান সময়ে সর্বশিক্ষা শিক্ষক ছাড়াও রামসা শিক্ষকদের কেস হাইকোর্টে একটা রায় বেরিয়েছে। অঙ্গনওয়াড়ি যারা আছে ওয়ার্কার্স, তারা গ্র্যাজুয়েটের ব্যাপারে সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন। এছাড়া সমকাজে সমবেতনের অনেকগুলা কেস তো বর্তমানে হাইকোর্টে আছে, সেগুলো কবে কার্যকর হবে সেই বিষয়ে এখনও সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সামনে যদিও ষোড়শ কমিশন বা অষ্টম বেতন কমিশন চলে যাচ্ছে। সর্বশিক্ষা শিক্ষকদের নিবেদন ব্যাপারে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, বাস্তবের চিঠি দিয়েছে। বাস্তব দেববর্মা একজন সম্মানিত শিক্ষক, উনি চিঠি দিয়েছে। উনি ওনার যে পজিশন বা উনার না শুধু সর্বশেষ শিক্ষকদের যে বর্তমানে ত্রিপুরার যে অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই যে বেদনাটা বা সেই যে কষ্টটা এই চিঠিতে উল্লেখ করেছে। সহানুভূতির দৃষ্টিতে দেখতে বলা হয়েছে, হাইকোর্টের রায়টা মানতে বলা হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে যে এই গভর্নমেন্টে কিন্তু 2018 সালের আগে সর্বশেষ শিক্ষকদের ব্যাপারে পজিটিভভাবেই ছিল এবং এই গভর্নমেন্টের প্রতিনিধিরাই কিন্তু বলেছিল আমরা আসার পর সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন করব। অন্যান্য স্টেটে যেখানে সর্বশেষ শিক্ষকদের রেগুলেশন হয়ে গেছে, পার্শ্ববর্তী রাজ্যে আসামও সর্বশেষ শিক্ষকদের রেগুলেশন হয়ে গেছে, একমাত্র ত্রিপুরা এখনও আটকে আছে, এখনও পিছিয়ে আছে। এখনও সর্বশিক্ষা শিক্ষকরা কিন্তু সেই যে মর্যাদাটা তাদের দেওয়া হচ্ছে না, এখনও কিন্তু চুক্তিবদ্ধ শিক্ষক হিসাবে কিন্তু তারা ডিউটি করে চলছে, অর্থাৎ সমকাজে সমবেতন সেটা কিন্তু এখনও তারা স্বপ্নের মতো এখনও কার্যকর হচ্ছে না। পাশাপাশি অন্য শিক্ষকরা নতুন নতুন জয়েন করে আমাদের ডিএ পাচ্ছে, ডিএ ডিক্লেয়ার হলে তারপরে মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে, সিএ পাচ্ছে, অন্যান্য বাতাদি পাচ্ছে, বেসিক পাচ্ছে, বছর বছর ইনক্রিমেন্ট পাচ্ছে, কিন্তু সর্বশেষ শিক্ষকরা কিন্তু বেতনটা একটা স্থির হয়ে গেছে। এই বেতনটা কিন্তু আর বাড়ছে না, অর্থাৎ সমকাজে শতপর্যন্ত কার্যকর হচ্ছে না। কিন্তু রাজ্যে যে প্রাথমিক শিক্ষাকে আপ টু 1 থেকে 8 পর্যন্ত যে প্রাথমিক শিক্ষাকে তাকে কিন্তু ধরে রেখেছে সর্বশিক্ষা শিক্ষকরা। আমরা দেখে কি প্রতিবেদনটা উঠে এসেছে, সর্বশিক্ষায় শিক্ষক কর্মচারী নিহত সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে বাস্তব দেববর্মা। আদালতেও গেছেন সর্বশেষ শিক্ষকরা, তার আগে আদালতের রায় নিয়েও তারা কথা বলেছে। বারবার শিক্ষা দপ্তরে এসেছেন, আধিকারিক কাছে ডেপুটেশন দিয়েছে কয়েকবার। আগরতলার পাশাপাশি রাজ্যের অন্য জেলায় তারা আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভা কিন্তু তাদের সেই আন্দোলন বা তাদের সেই আশা নিরাশার উপর জল ঢেলে দিয়েছে যখন তারা জানতে পারে যে সুপ্রিম কোর্টে কেসটা টেনে এসে নিয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর প্রতিনিধিরা। তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত সম্মানিত শিক্ষক বাস্তব দেববর্মা চিঠি দিয়েছে এই প্রসঙ্গে। ত্রিপুরার সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ, ডক্টর মানিক সাহাকে চিঠি লেখেন এবং চিঠিতে তিনি লিখেছেন সেটা তিনি স্বীকার করেন। বাস্তব দেববর্মার চিঠিতে কী লিখেছে সম্মানিত শিক্ষক সেটা আমরা যদি এক নজরে দেখি। নর্মতা ও বিনয়ের সাথে আমরা ত্রিপুরা সর্বশিক্ষা শিক্ষকগণ আমাদের স্থায়ীকরণের দীর্ঘদিনের দাবি আপনার সদয় দৃষ্টিতে আনতে চাই। 2004 সাল থেকে আমরা নিষ্ঠার সাথে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে, অগণিত শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তবে বহু বছর ধরে দায়িত্ব পালন করা সত্ত্বেও আমরা এখনও অস্থায়ী চুক্তিবদ্ধ অবস্থানে রয়েছে, যার ফলে আমাদের চাকরির নিরাপত্তা ও আর্থিক যে অনিশ্চয়তা মুখোমুখি হতে যাচ্ছে। এই অনিশ্চয়তা শুধুমাত্র আমাদের মনোবল নষ্ট করছে না, বরং শিক্ষার মানের উপর বিরূপ প্রভাব ফেলছে। প্রাচীনকালে গুরুকুল ব্যবস্থাপনায় শিক্ষকগণ সর্বোচ্চ সম্মান পেতেন, অথচ আজ আমরা সর্বশিক্ষা শিক্ষকরা অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন, যা অন্তত বেদনাদায়ক, কষ্টদায়ক।
এটা উল্লেখযোগ্য যে অন্যান্য যে বেশ কয়েকটা রাজ্যে আইনি লড়াই ছাড়াই কিন্তু সর্বশেষ শিক্ষকদের স্ট্রাইকন করেছে। এর মধ্যে পার্শ্ববর্তী রাজ্য আসামও কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছে মুখ্যমন্ত্রী। এখানে ত্রিপুরা উচ্চ আদালতের বিভাগীয় বেঞ্চ 23 ফেব্রুয়ারি 2021 একবার, তাছাড়া 16 জুলাই 2024 দুইবার সর্বশেষ শিক্ষকদের রেগুলেশনের ব্যাপারে তাদের পক্ষে রায় দিয়েছে, কিন্তু রাজ্য সরকার কিন্তু সেই রায়টা মানতে রাজি নয়। অর্থাৎ নির্বাচনের আগে যেই সরকার বা যে সরকারের প্রতিনিধিরা বলেছিল যে আমরা আসলে নিয়মিতকরণ করব, আপনি হবে আন্দোলন করতে হবে না, তারা গভর্নমেন্টে প্রতিষ্ঠিত হওয়ার পর না আন্দোলনকে বার্তা দিচ্ছে না হাইকোর্টকে বার্তা দিচ্ছে, একটাই সর্বশেষ শিক্ষকদের রেগুলেশন করা যাবে না, তাদের আমরা রেগুলেশন করব না। গভর্নমেন্টের কোনো ইচ্ছা বা বিন্দুমাত্র মানবীয়তা বোধ নেই যে কম বেতনে কেন শিক্ষকরা চাকরি করবে। শিক্ষা ব্যবস্থাকে তো তারা ধরে রেখেছে, সরকার আরও চেষ্টা করছে তাদের চাকরিটা নিয়ে মানে অনিশ্চয়তায় ফেলা যায় সেই বিষয়ে টেনে আসতে চেষ্টা করছে, কীভাবে বিপদে ফেলা যায় শিক্ষকদের, কীভাবে তাদের নিয়মিতকরণ না করে কীভাবে তাদের অর্থ না দিয়ে মানে তাদের চাকরি করানো যায়। একটা বঞ্চনা দীর্ঘ ইতিহাস গড়ে তোলার তারা পরিকল্পনা এখানে লিপ্ত হয়েছে। যারা আমাদের চাকরির নিরাপত্তা আরও ভালো কর্মবহিষ্কারের দাবিকে ন্যায়সঙ্গতভাবে স্বীকৃতি দিয়েছে, তারা কিন্তু বর্তমানে সেই দাবি মানছে না। এই বিষয়গুলি বিবেচনা নিয়ে আমরা আপনার শুভ নেতৃত্বের অধীনে দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য বিনম্রভাবে অনুরোধ করছি যাতে ত্রিপুরা সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করা হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির অধীনে হাজারো নিবেদিত প্রাণ শিক্ষকের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যারা রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য নিজেদের উৎসর্গ করেছেন। আপনার সহানুভূতি হস্তক্ষেপ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য একটি সাক্ষাতের সুযোগ কামনা করছি। আপনার সদয় সহযোগিতা আমরা কৃতজ্ঞ থাকব। তবে সৌদ অর্থ কমিশনের চেয়ারম্যান রাজ্য সফরকালে কংগ্রেস সিপিআই মনোনীত কর্মচারীদের নিয়মিতকরণের পাশাপাশি সর্বশিক্ষার নিয়মিতকরণের পাশাপাশি টেস্ট শিক্ষকদের চাকরি প্রথম দিন থেকে নিয়মিত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে কিন্তু সওয়াল করেছে। বিরোধী দলগুলি সবাই সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ বা টেস্ট শিক্ষকদের চাকরি প্রথম দিন থেকে রেগুলেশন ফিক্সড পে তুলে দেওয়া অনিয়মিত নিয়মিতকরণ ব্যাপারে সওয়াল করেছে, সবাই এই দাবি জানিয়েছে। কিন্তু রাজ্য সরকার সেই দাবি জানিয়েছে কিনা, রাজ্য সরকার যদি না জানিয়ে থাকে তাহলে তো সেটা কার্যকর করা খুবই কষ্ট, কারণ সব কিছুতে অর্থের প্রয়োজন। অর্থ সঞ্চারটা কোথায় থেকে আসবে যদি 70 থেকে 75 টাকা না আসে, অথবা কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে 31 অক্টোবরের ভিতরে সর্বশেষ শিক্ষকদের বেতনটা যদি এন্ট্রি না করানো হয়, তাদের সুযোগ সুবিধা যদি মিটিয়ে না দেওয়া হয়। টিএসসি, হরিগঙ্গা বসাক রুট সহ বিভিন্ন সংগঠন এসএসসি শিক্ষক কর্মচারী নিয়মিতকরণ টেস্ট শিক্ষকদের চাকরি প্রথম থেকেই নিয়মিতকরণ জোরালো দাবি হচ্ছে। এখন এটাই দেখার বিষয় সরকার কী সিদ্ধান্ত নেয়, সরকার কোন দিকে হাঁটে, সরকার কি মাননীয় শিক্ষক বাসুদেব বর্মার চিঠির কোনো উত্তর দেবে, নাকি সরকার মতো চলছে। একটু সরকার চাইছেটা কি, সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। যখন মুখ্যমন্ত্রীকে এসটিজিটি শিক্ষক নিয়োগের ব্যাপারে কোশ্চেন করা হয়েছিল, উনি বলেছিল সেটা হাইকোর্টে বলেনি, এটা আদালতে বিচারাধীন। ওনাকে যখন সর্বশিক্ষা শিক্ষকের বিষয়ে বলা হয়েছে, উনি সেটার উত্তর দিয়েছে সেটা কোর্টে বিচারাধীন মানে আমাদের কোনো দায়ভার নেই, কোর্টে যা বলে তাই। কিন্তু কোর্ট তো বলেছে রেগুলেশন করার জন্য দুইবার, কিন্তু গভর্নমেন্ট করেনি, এটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। যদি করার মানসিকতা থাকতো বা করার ইচ্ছা যদি থাকতো করেনি, তো যেহেতু করার ইচ্ছা নেই বা মানসিকতা নেই তাই তো করা হয়নি। এই বঞ্চনাটা সৃষ্টি হয়েছে বিগত সরকারের সময়। বিগত সরকার যদি তাদের টাইমলি রেগুলেশনের ব্যাপারটা একটু দেখতো, কারণ তাহলে হয়তো এই দিনটা আজ দেখতে হতো না। তবে বিগত সরকারের সময় কেন্দ্রীয় রাজ্য কিন্তু সেম গভর্নমেন্ট ছিল না, সেটাও একটা দেখার বিষয়। বর্তমান তো কেন্দ্রের রাজ্যে সেম গভর্নমেন্ট, এছাড়া সৌরশক্তি কমিশনের টিমও রাজ্যে এসেছে, সামনে 8ম বেতন কমিশন আছে। সব কিছু মিলিয়ে 2025 বছরটা খুবই মানে একটা তাৎপর্যপূর্ণ বছর, এবং এই বছরে কর্মচারীরা নিজের স্বার্থে বা নিজের মানে স্যালারি স্ট্রাকচারে যে পরিবর্তনটা লক্ষ্য করবে, সেই পরিবর্তনটা কিন্তু আগামী 5 বছরে অনেকটা ইমপ্যাক্ট বা অনেকটা এফেক্ট করবে। তাই মাননীয় সরকার বা মাননীয় সরকারের প্রতিনিধিরা যারা আছে এমএলএ মন্ত্রীরা, তারা কিন্তু অর্থ কমিশন টিম আসার আগেই নিজের স্যালারি বা অন্যান্য ভাতা বৃদ্ধি করেছে। এখন রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অন্যান্য বঞ্চনা কবে দূরীকরণ করবে, সেটা পুরোটাই নির্ভর করছে বর্তমান সরকার বা মন্ত্রিসভার উপর। কারণ খরচ করলেই সেন্ট্রাল থেকে টাকা আসবে, আমরা যতক্ষণ না পর্যন্ত খরচ করছি সেন্ট্রাল থেকে কিন্তু ততক্ষণ পর্যন্ত টাকা আসছে না। যাক, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা শুধু আজকে সর্বশেষ শিক্ষক বিষয়ে কথা বলছি। কেন কথা বলছি, কারণ বঞ্চনা হচ্ছে।
আজকে নয়, 2004 সাল থেকে চাকরি করছে, 4, 5, 6 আর 20 বছর, 21 বছর, 15, 16 বছর ধরে চাকরি করছে স্বল্প বেতনে। এখন শিক্ষার যে পরিকাঠামো, শিক্ষার উন্নয়নে সবচেয়ে প্রথম প্রয়োজন কি? গুরু, অর্থাৎ শিক্ষক। এখন শিক্ষক যদি বঞ্চিত হয়ে থাকে, উনি ছাত্র সমাজকে সঠিক শিক্ষাটা কি দিতে পারবে? উনি নিজেই তো বঞ্চিত। তাহলে উনি বঞ্চনার যদি নিজের যে অধিকার, নিজের বঞ্চনার বিরুদ্ধে যদি উনি লড়াই না করে না, বা নিজের অধিকার যদি উনি ছিনিয়ে না আসতে পারে, তাহলে উনি বা ওনারা নিজের ভবিষ্যৎ প্রজন্ম যে স্টুডেন্ট আছে তাদের কাছে কীভাবে দৃষ্টান্ত স্থাপন করবে? এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত, মাননীয় মন্ত্রিসভার উচিত হাইকোর্টের রায় মেনে অ্যাটলিস্ট সর্বশেষে শিক্ষকের ব্যাপারটা একটু মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা। কারণ অলরেডি শিক্ষার মেরুদণ্ড ভেঙে পড়েছে। 10,323 বর্তমানে শিক্ষা ব্যবস্থায় নেই। প্রাথমিক বিভাগগুলা বা এলিমেন্টারি এডুকেশন হাতুড়ি মানে খুবই কষ্টে চলছে, কারণ শিক্ষকের প্রচণ্ড ঘাটতি। যেহেতু সর্বশেষ শিক্ষকরা সেই শিক্ষা ব্যবস্থাকে ধরে রেখেছে এবং শিক্ষা ব্যবস্থাকে অনেক দিন যাবৎ তারা এগিয়ে নিয়ে গেছে এবং তাদের প্রচুর এক্সপিরিয়েন্স আছে, এবং সরকার হাইকোর্ট থেকে যেহেতু বলে দিয়েছে এখানে টেট বা নতুন যে গাইডলাইন্স, শিক্ষা অধিকারের যে গাইডলাইন্স, সেই গাইডলাইন্স বা এনসিটি গাইডলাইন্সের কোনো প্রয়োজনীয়তা নেই, যেহেতু তারা 2011 আগে জয়েনি। এরপরে কেন সরকার তাদের সাথে এই বিমাতৃমূলক আচরণ করছে সেটাই এখন বোঝা যাচ্ছে না। একটাই বর্তমানে দাবি, ওয়ান নেশন ওয়ান পে। একটাই বর্তমানে দাবি, সর্বশিক্ষায় শিক্ষকদের নিয়মিতকরণ করে তাদের বঞ্চনা দূরীকরণ করা এবং একটা দৃষ্টান্ত স্থাপন করা যে সেন্ট্রাল ও স্টেটে ডাবল ইঞ্জিন সরকার চলছে। ডাবল ইঞ্জিন সরকার থাকলে যে কোনো কিছুই সম্ভব। তাহলে শিক্ষক কর্মচারীদের মাঝে হয়তো একটা নতুন পথ খুলবে, না আমরা ভুল করিনি, আমরা ডাবল ইঞ্জিনের সরকারকে এনে আমরা জীবনে অনেকটা ভালো কাজ করেছি, তার ফল এখন আমরা পাচ্ছি। এখানে চিঠিটা খুবই নর্মভাবে দিয়েছে, খুবই বাস্তবসম্মত চিঠি দিয়েছে, নর্মতা ভদ্রতা সব কিছু মেনটেন করা হয়েছে। আসলে তো মেনটেন করবাই, কারণ শিক্ষক বলে কথা, শিক্ষক সমাজের মেরুদণ্ড। যাই কিছু হোক, শিক্ষক তো নিজের যে পেশা তার প্রতি তো সম্মান রাখবে। তাই সরকারের উচিত নিজে শিক্ষকদের অ্যাটলিস্ট বঞ্চনা যাতে না করা হয়, তাদের বঞ্চনা যাতে অবসান করা হয়, অ্যাটলিস্ট তাদের সাথে যাতে এ ধরনের আচরণ না করা হয়। কারণ শিক্ষক হলো সমাজের মেরুদণ্ড, শিক্ষক হলো সমাজের ব্রেন, এবং শিক্ষক ছাড়া একটা সমাজ বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি না। ত্রিপুরা সরকারের অন্যান্য ডিপার্টমেন্টে কর্মচারী থাকুক, শিক্ষক মানে থাকুক বা না থাকুক, শিক্ষা দপ্তরে শিক্ষক কিন্তু প্রত্যেক দিন চাই। কারণ শিক্ষা ছাড়া সমাজ কিন্তু এক থেকে দুই কেক দিতে কিন্তু হেলে দিলে পড়বে। দেখার বিষয় মাননীয় শিক্ষক বাস্তুদেব চিঠির উত্তরকে দেওয়া হয়। আমরা ছিলাম এবং থাকবো, এবং লড়াইটা এইভাবেই চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত জয় হয়। আর জয় এখন সময়ের অপেক্ষা। আমরা এইভাবে আবেদন নিবেদন করে না পেলেও সুপ্রিম কোর্টে অবশ্যই আমাদের জয় হবে, এবং সেই জয়ের হাসিটা আমাদের মুখে অবশ্যই ফুটবে। সবাই ভালো থেকো। সমাজের সমস্ত শিক্ষকদের আমরা সেলুট জানাচ্ছি। তারা কিভাবে আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থাকে খুব সুন্দরভাবে ধরে রেখেছে এবং চালিয়ে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।